দ্য রুথলেস ডিজায়ার, লেখিকা শ্রাবণী ইয়াসমিন, পর্ব ৮। রাইলি ম্যানরের আভিজাত্য ঘেরা ড্রয়িং রুমে এক শ্মশান নীরবতা। নোভা মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, আর তার সামনে ভেনিসা দাঁড়িয়ে আছেন জ্বলন্ত আগ্নেয়গিরির মতো। এইডেন জায়দাদ নোভাকে সবার সামনে তুলে নিয়ে গিয়েছে। এই খবরটি লন্ডনের উচ্চবিত্ত সমাজে আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়েছে। ভেনিসার কাছে এটি কেবল একটি সংবাদ নয়, এটি রাইলি পরিবারের সম্মানে এক বিরাট কুঠারাঘাত। হঠাৎ কোনো কথা না বলেই ভেনিসা বাতাসের বেগে নিজের হাত চালিয়ে নোভার ফর্সা গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন। চড়ের তীব্রতায় নোভা টাল সামলাতে না পেরে ছিটকে দূরে গিয়ে পড়ল। ঘরের প্রতিটি কোণ যেন সেই চড়ের শব্দের প্রতিধ্বনিতে কেঁপে উঠল। উপস্থিত সকলে এই আকস্মিক নিষ্ঠুরতায় স্তব্ধ। ন্যান্সি রাইলিও নিজের মেয়ের এমন উগ্রতায় ভীষণভাবে অবাক ও মর্মাহত হলেন। নোভার ঠোঁটের কোণ ফেটে গিয়ে রক্ত জমতে শুরু করেছে, কিন্তু সে টু শব্দটি করল না। ন্যান্সি রাইলি এবার গর্জে উঠলেন। তিনি তার হুইল চেয়ারটি ভেনিসার কাছে এনে অত্যন্ত রাগে ধমক দিয়ে বললেন, ভেনিসা, তোমার সাহস তো কম নয়। বেশি বার বেড়েছো তুমি। মনে রেখো, তোমার এই বিষাক্ত স্বভাবের জন্যই তোমার স্বামীর ঘরে জায়গা হয়নি, আজ বাপের বাড়িতে পড়ে আছো। ভেনিসা রক্তচক্ষু নিয়ে তার মায়ের দিকে তাকালেন। রাগে তার সর্বাঙ্গ কাঁপছে। তিনি চিৎকার করে উঠলেন, মা, আজ আপনি আমাকে এত বড় কথা শোনালেন, তাও এই সামান্য মেয়ের জন্য, যে কিনা আজ রাইলি পরিবারের এত বছরে ধরে রাখা মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছে। সকলের সামনে ওকে স্বয়ং ভাইপার বস তুলে নিয়ে গিয়েছিল। আপনার কি মনে হয় মা, সে কি এমনি এমনি ওকে ছেড়ে দিয়েছে? ওই যে 30 মিনিট ওকে আলাদা করে রেখে দিয়েছিল, তখন কিছুই করেনি মনে করেন? আর এই মেয়ে এসেছে স্রেফ আপনার জায়গা সম্পত্তির লোভে, আর আপনি কিনা ওকে মাথায় তুলছেন। ন্যান্সি রাইলি এক মুহূর্ত দেরি না করে ধীর কণ্ঠে উত্তর দিলেন, জায়গা সম্পত্তির লোভ নোভা নেই ভেনিসা, ওটা তোমার আছে। সেই লোভেই তুমি বাপের বাড়িতে পড়ে আসো। আমি কি কিছু বুঝি না ভেবেছ? তবে শুনে রাখো, এই সম্পত্তি তোমার কপালে জুটবে না, সেই চিন্তা তুমি ভুলেও করো না। ভেনিসা বিস্ময়ে চোখ বড় বড় করে বললেন, মা, আমি আপনার বড় সন্তান, আর আপনি আমাকে সম্পত্তি দেবেন না? না, দেব না তোমায়, ন্যান্সি রাইলি অবিচল কণ্ঠে বললেন। তুমি তোমার প্রাপ্যটুকু বাদে 1 ইঞ্চি পরিমাণ জায়গাও বেশি পাবে না, আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। মানুষ চিনতে আমি অত্যন্ত ভুল করি না ভেনিসা। এই বলেই তিনি নোভার হাত ধরে নিজের সাথে ভেতরে নিয়ে গেলেন। ভেনিসা সেখানে একা দাঁড়িয়ে রইলেন। রাগে তার দাঁত কটমট করছে। তিনি বিড়বিড় করে বললেন, আমার অধিকারে কেউ নাক গলাবে আর আমি তাকে ছেড়ে দেব? অসম্ভব। সেটা যেই হোক না কেন, হোক সে আমার জন্মদাত্রী মা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। 3 দিনের সেই অদ্ভুত চুক্তির প্রথম দিনটি আজ অতিবাহিত হচ্ছে। গতকালের সেই বিভীষিকাময় অভিজ্ঞতার পর নোভা এক প্রকার নিজেকে গৃহবন্দী করে ফেলেছে। তার সমস্ত জগৎ এখন এই 4 দেওয়ালের মাঝে সীমাবদ্ধ। সে একা একা বসে সময়ের হিসাব কষছে। আজকের দিনটা কোনো মতে পার করতে পারলেই হাতে থাকে আর মাত্র 2টি দিন। গতকাল ভেনিসের সেই নির্মম চর আর অপমানের পর সে রুম থেকে বেরোনোর সাহস বা ইচ্ছা কোনোটাই পায়নি। ভেনিসার মুখোমুখি হওয়া মানেই নতুন কোনো অশান্তি। নোভা অবশ্য শারীরিক প্রহারে অভ্যস্ত। শৈশবে সৎ মায়ের হাতে তার জীবনটা এভাবে কেটেছে। তবে ভেনিসার চোখে সেই তীব্র ঘৃণা যেন সৎ মায়ের চেয়েও অনেক বেশি বিষাক্ত। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে নোভার চিন্তার সুতো ছিঁড়ে গেল। সে দরজা খুলতেই দেখল রাইলি ম্যানরের একজন পরিচারিকা দাঁড়িয়ে আছে। সে বিনয়ের সাথে মাথা নিচু করে বলল, ম্যাডাম, আপনার নামে একটা চিঠি এসেছে, লেটার বক্সে রাখা আছে সেটি। আপনি বললে আমি নিয়ে আসব। নোভার কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ল। এই শহরে তার পা রাখা বড় জোর 1 সপ্তাহ হবে। এখানে তার পরিচিত এমন কে থাকতে পারে যে তাকে চিঠি লিখবে? মনে একরাশ কৌতূহল আর সংশয় নিয়ে সে ধীর কণ্ঠে বলল, না থাক, আমি নিজে গিয়ে দেখে আসছি, তুমি আসতে পারো। পরিচারিকা চলে যাওয়ার পর নোভা ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। দরজার কাছে পৌঁছাতেই লিলির সাথে তার সরাসরি দেখা হয়ে গেল। লিলিকে দেখে নোভার মনটা তিক্ততায় ভরে উঠল। গতকাল যদি লিলি তাকে জোর করে ওই ধর্মঘট প্রতিযোগিতায় নিয়ে না যেত, তবে আজ তাকে এত অপদস্থ হতে হতো না। তার উপর লিলির সেই মিথ্যা বয়ান, সে নাকি নিজ ইচ্ছায় সেখানে যাওয়ার বায়না করেছিল। এই অন্যায় অপবাদ নোভা মেনে নিতে পারছে না। তার অভিমান আজ পাহাড় সমান। নোভা লিলিকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল, চোখে মুখে কিছুটা ঘাবড়ে যাওয়ার ছাপ। কিন্তু মুহূর্তে সে নিজেকে সামলে নিয়ে একরাশ তাচ্ছিল্য ঝরিয়ে দ্রুত পায়ে পাশ কাটিয়ে চলে গেল। নোভা সেদিকে ভ্রুক্ষেপ না করে বাইরের গেটের কাছে থাকা লেটার বক্সটির কাছে গেল।
কিন্তু বক্সটি খুলতে সে চরম অবাক হলো। বক্সটি একদম শূন্য, কোনো চিঠি তো দূরে থাক, এক টুকরো কাগজও নেই সেখানে। নোভা বিভ্রান্ত হয়ে আবার সেই পরিচারিকাকে খুঁজে বের করলো। অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি যে বললে আমার নামে চিঠি এসেছে, কিন্তু বক্স তো খালি, কোনো চিঠি নেই সেখানে। পরিচারিকা নোভার কথা শুনে অদ্ভুতভাবে ঘাবড়ে গেল। সে তোতলাতে তোতলাতে আর চোখে দোতলার বারান্দার দিকে তাকালো। নোভা তার দৃষ্টি অনুসরণ করে উপরে তাকাতেই দেখলো লিলি সেখানে দাঁড়িয়ে নিচের দৃশ্যটি দেখছে। নোভার সাথে চোখাচোখি হতেই লিলি অবজ্ঞার সাথে মুখ ঘুরিয়ে ভেতরে চলে গেল। পরিচারিকা এবার আরো বেশি অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে ম্যাডাম, আসলে চিঠিটা মনে হয় লিলি ম্যাডামের নামেই ছিল। আমি হয়তো নামটা দেখতে ভুল করে ফেলেছি। আর আর নোভা ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে রইল। পরিচারিকার অস্থিরতা আর কথার ধরন স্পষ্ট বলে দিচ্ছে সে কিছু লুকোচ্ছে। নোভা তাকে জেরা করতে চাইলেও পরিচারিকা হঠাৎ বলে উঠল, ম্যাডাম, ভেনিসা ম্যাডাম আমাকে একটা জরুরি কাজের কথা বলেছিলেন, আমি বরং এখন আসি। কথাটা শেষ করেই পরিচারিকা এক প্রকার দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। নোভা একা নিস্তব্ধ করিডোরে দাঁড়িয়ে রইল। তার মাথার ওপর দিয়ে যেন সবকিছু বয়ে যাচ্ছে। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতা থেকে আরও একটি দিন ঝরে পড়ল। নোভা খুব সজাগভাবে তার মুক্তির হিসাব করছে। আজ ছিল তার কলেজের প্রথম দিন, কিন্তু চার দেওয়ালের নিরাপদ আশ্রয় ছেড়ে বেরোনোর সাহস সে সঞ্চয় করতে পারেনি। মনের গহীনে কেবল একটাই আতঙ্ক, যদি সেই মনস্টারটার মুখোমুখি হয়ে যেতে হয়। নোভার মাঝে মাঝে মনে হয় সেই লোকটা চাইলে তার দুই হাতের তালুতে নোভাকে অনায়াসে পিষে ফেলতে পারবে। তার দীর্ঘদেহী অবয়বের সামনে দাঁড়ালেই নোভার নিজেকে অতি ক্ষুদ্র এক পিপীলিকার ন্যায় মনে হয়, যেন তার মতো তিনজন মেয়েকে লোকটা এক হাতেই শূন্য তুলে নিতে পারবে। তবে ভয়ের আড়ালে এক অদ্ভুত দহন নোভাকে অস্থির করে তোলে। লোকটা নৃশংস হতে পারে, কিন্তু সে ভীষণ পরিমাণের হ্যান্ডসাম, এক কথায় মারাত্মক। লোকটা যখন তার সিগারেট পুড়ে যাওয়া বেগুনি বর্ণের ঠোঁটজোড়া বাঁকিয়ে হাসে, তখন যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক নিমিষে ম্লান হয়ে যায়। তার ভ্রুর ওপরে সেই কাটা দাগটা যেন কোনো এক অশুভ আকর্ষণে তার পৌরুষকে আরও বাড়িয়ে দিয়েছে। নোভা চোখ বুঝলে অনুভব করতে পারে সেই দিনকার সেই নেশালো ঘ্রাণ, আনারস আর দামি পোড়া কাঠের এক রহস্যময় স্মোকি স্মেল। ঘ্রাণটা ভীষণ কোমল ছিল, কিন্তু নাসিকার প্রবেশ করা মাত্রই তা মস্তিষ্ককে মাতাল করে ফেলার জন্য যথেষ্ট ছিল। ভাবনাটা আসতেই নোভা লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। পরক্ষণে আবার ধরফর করে চোখ মেলে তাকায়। নিজের উপরই একরাশ বিরক্তি আর ঘৃণা জাগে তার। সি, এমন এক পৈশাসিক মানুষের প্রতি তার ভালো লাগা কাজ করছে। এটি ভীষণ লজ্জাজনক। সে মাথা ঝাঁকিয়ে সেই মোহগ্রস্ত চিন্তাগুলো ঝেড়ে ফেলে। নিজের কাজে মন দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকে। সকাল গড়িয়ে দুপুর। রাইলি ম্যানরের স্টাডি রুমের দরজা ভেতর থেকে ভালো করে লক করে বসেছে লিলি। তার সামনে টেবিলের ওপর রাখা একটি ধবধবে সাদা খাম। নিচে যখনই সে শুনেছিল নোভার নামে চিঠি এসেছে, তখনই এক তীব্র কৌতূহল তাকে গ্রাস করেছিল। সুযোগ বুঝে সে চিঠিটা সরিয়ে নিয়েছে। খামের উপর চোখ বোলাতেই সে অবাক হয়ে লক্ষ্য করল চিঠিটা এসেছে সুদূর বাংলাদেশ থেকে। এই ডিজিটাল যুগেও কেউ কাউকে চিঠি লেখে, ভাবতেই তার কাছে ভীষণ অদ্ভুত ঠেকল। সে জানত নোভার আপন বলতে কেউ নেই, তবে এই সুদূর দেশ থেকে কে তাকে চিঠি পাঠালো। লিলি খামটা খুলে ভেতর থেকে যত্নের সাথে ভাঁজ করা কাগজটি বের করলো। যে চিঠিটা পাঠিয়েছে সেই মানুষটা যে ভীষণ শৌখিন, তা চিঠির কাগজ আর পাঠানোর ধরন দেখে বোঝা যাচ্ছে। কিন্তু বড় সমস্যা হলো চিঠিটা বাংলায় লেখা। লিলি বাংলা পড়তে পারে না। শেষমেশ প্রযুক্তির সাহায্য নিলেও সে চিঠিটার ছবি তুলে অনুবাদ করে পড়তে শুরু করলো। আমার পরি, কেমন আছো? ভীষণ ভালো আছো, তাই না? চলে গেলে তুমি, একবার বলে যেতে কি পারতে না? তোমাকে নিয়ে আমার হাজারো অভিযোগ জমে আছে, কিন্তু এই দেখো লিখতে বসে এখন আর অভিযোগগুলো মনে পড়ছে না। কি এমন অসুখ ধরিয়ে গেলে আমার, যে আমি একজন ডাক্তার হয়েও এর চিকিৎসা করতে পারছি না? হৃদয়ে তো হাজারো সংকট, তার মাঝে তুমি এক রঙিন মরীচিকা, যাকে ছুতে গেলে আমার অস্তিত্বটুকুই সংকটে পড়ে যায়। রোজ কত মানুষের হৃদস্পন্দন মাপি, কত জটিল রোগের প্রেসক্রিপশন লিখি, অথচ নিজের বুকের বাম পাশে যে ধীর লয়ের ভাঙন চলছে, তার কোনো অ্যানাটমি আমার জানা নেই। আমি তো কেবল শরীরের কাটাছেঁড়া বুঝি। মনের গহীনে তোমার দেয় এই দীর্ঘস্থায়ী ক্ষতের অস্ত্রোপচার কোন সার্জন করবে বলো তো? বলতে বলতে কথা বাড়িয়ে ফেললাম। তোমাকে দেখার এক তীব্র তৃষ্ণায় আমি কাতর হয়ে পড়ছি। বিশ্বাস করো, একটাবার তোমার দেখার জন্য কতটা পুড়ছি আমি। দ্রুতই দেখা হবে আমাদের, প্রস্তুত থেকে পড়ি।
এইবার আর তোমায় হাতছাড়া করছি না কিন্তু। ইতি নাহিয়ান সুলতান স্পন্দন। লিলি পুরো চিঠিটা একদমে পড়ে দীর্ঘশ্বাস ফেলল। লেখার ধরনটা ভীষণ আবেগপ্রবণ আর সুন্দর। লিলি আবারও পড়ল চিঠিটা। সে লক্ষ্য করল চিঠিটা নোভার উদ্দেশ্যে লেখা হলেও কেন যেন তার নিজের হৃদয়েও এক চিনচিনে ভালো লাগা অনুভূত হচ্ছে। লিলি মনে মনে নিজেকে প্রশ্ন করল সে কেন অন্য কারো প্রেমপত্র পড়ে এত আবেগী হয়ে পড়ছে। পরক্ষণে লিলির মনে নোভার প্রতি এক বিষাক্ত হিংসা জন্ম নিল। একটা অনাথ মেয়ে যার জীবনে কিছুই নেই, অথচ তার জন্য পৃথিবীর ও প্রান্ত থেকে কেউ একজন এত নিঃস্বার্থ ভালোবাসা বুকে চেপে বসে আছে। সেই অজানা ডাক্তার নাহিয়ান সুলতানকে দেখার জন্য লিলির মনেও এখন এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো। কে এই পুরুষ যার শব্দগুলো এত মায়াবী। 2 দিন কেটে গিয়েছে আর সেই বহু প্রতীক্ষিত এবং আশঙ্কাজনক তৃতীয় দিন। নোভার বুকের ভেতরটা এক অস্থির দোলাচলে দুলছে। সে মনে মনে কেবল একটি প্রার্থনা করছে, আজকের এই সূর্যটা যেন কোনো মতে ডুবে যায়। আজকের দিনটা পার হতে পারলেই সেই আদিম মনস্টারটার মরণফাঁদ থেকে বেঁচে যাবে। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্য কোনো পৈশাসিক চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল। সকাল সকাল ন্যান্সি রাইলি এসে হাজির হলেন। নোভার কোনো ওজোর আপত্তি আজ ধোপে টিকল না। গতকাল প্রথম ক্লাসে না যাওয়ায় কলেজ থেকে করা নোটিশ এসেছে। ন্যান্সি রাইলির ধারণা নোভা বড্ড বেশি অন্তর্মুখী, তাই মানুষের সাথে মিশতে পারবে না বলে বাহানা দিচ্ছে। এক প্রকার জোর করেই তিনি নোভাকে প্রস্তুত করে বাড়ি থেকে বের করে দিলেন। গাড়িতে বসে নোভা অবিরত নখ খুঁটছে। মনের এক কোণে তীব্র আতঙ্ক, যদি আজ দেখা হয়ে যায়। পরক্ষণে নিজেকে সান্ত্বনা দিল, না, ওই লোকটা কেনই বা কলেজে আসতে যাবে, কোনো যৌক্তিক কারণ তো নেই। কলেজের ছাত্রছাত্রীদের ভিড়ের মাঝে নোভার খুব হাঁসফাঁস লাগছিল। সে দ্রুত নিজের ক্লাসরুম খুঁজে নিয়ে এক কোনায় নির্জন একটি সিটে গিয়ে বসে পড়ল। ক্লাসের শিক্ষক এলেন। দীর্ঘদেহী সেই শিক্ষক নোভাকে বারবার লক্ষ্য করছিলেন। শত শত ছাত্রছাত্রীর মাঝেও নোভার মায়াবী চেহারার বিশেষত্ব যেন তার চোখ এড়িয়ে যাচ্ছিল না। ক্লাস করানোর ফাঁকেও তার দৃষ্টি বারবার নোভার দিকে নিবদ্ধ হচ্ছিল। নোভা অবশ্য বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিল না। ঠিক সেই মুহূর্তে ক্লাসের বাইরে এক আকস্মিক শোরগোল শোনা গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই হইচই কয়েক সেকেন্ডের মাঝেই এক থমথমে নিস্তব্ধতায় রূপ নিল। সেই স্তব্ধতা ভেঙে ঠাস করে দরজা খোলার প্রচণ্ড শব্দে ক্লাসের সবাই চমকে তাকালো। দরজার সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছে স্বয়ং এইডেন জায়দাদ। বাঁ হাতে সে একটি ভ্যাপ মেশিন ঠোঁটে চেপে ধরে রেখেছে। গভীর এক টান দিয়ে সে নাকমুখ দিয়ে ঘন ধোয়ার কুণ্ডলি বাতাসে সরিয়ে দিচ্ছে। তার ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত পেঁচিয়ে থাকা এক বিশাল ড্রাগন ট্যাটু, যার গায়ে জায়গায় জায়গায় রক্তের মতো লাল চেরি ফুল ফুটে আছে। তার পেছনে বন্দুক হাতে একদল কালো পোশাকধারী দেহরক্ষী, যেন সাক্ষাৎ নরকের সেনাবাহিনী। ধোঁয়ার আড়ালে এইডেনের চেহারা কয়েক মুহূর্তের জন্য অস্পষ্ট হয়ে রইল। ক্লাসের শিক্ষক রেগে গিয়ে গর্জে উঠলেন, কে রে তুই? এটা ক্লাসরুম, চোখে দেখিস না? এইডেন অদ্ভুত এক ছন্দময় ভঙ্গিতে মাথা ঝোঁকাতে ঝোঁকাতে শিক্ষকের দিকে এগিয়ে গেল। ধীর স্থির কণ্ঠে বলতে থাকলো, হুম হুম হুম, আমি চোখে দেখি, সব পরিষ্কার দেখি। কে কখন কোথায় কিভাবে তাকাচ্ছে সবই আমি দেখি। কিন্তু কথাটা শেষ না করতেই সে হাতের ভ্যাপ মেশিনটা পেছনে ছুঁড়ে মারল। পরক্ষণে কনুইয়ের ভাঁজ থেকে বিদ্যুৎ গতিতে দুটো ছোট ধারালো ছুরি বের করে কোনো সুযোগ না দিয়ে শিক্ষকের চোখের ভেতর সজোরে গেঁথে দিল। বীভৎস যন্ত্রণায় লোকটা চিৎকার করে ওঠে। এডেন তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আজ থেকে তুই আর দেখতে পারবি না। চোখটাকে একটু সামলে রাখলে আজ হয়তো তোর চোখ দুটো অক্ষত থাকতো। গোটা ক্লাসরুমে হুলস্থুল পড়ে গেল। সবাই দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করে বেরিয়ে যেতে লাগলো। নোভাও এই সুযোগে পালাতে চাইল, কিন্তু এইডেন এক ঝটকায় তার পা দিয়ে নোভার পথ রোধ করে তাকে সিটে আটকে ফেলল। ঠোঁট উঁচিয়ে বিদ্রুপের এক চুম্বন ছুঁড়ে দিয়ে সে বলল, আবার আবার পালাচ্ছ কেন সানশাইন? ইওর মনস্টার ইজ হেয়ার বেবি। নোভার শরীর ভয়ে হিম হয়ে এলো। এই লোকটা কি মানুষ নাকি স্বয়ং মৃত্যুর সম্রাট? একটু কি হাত কাঁপে না এভাবে মানুষ মারার সময়? কোন দোষে এই বীভৎস শাস্তি পেল লোকটা? নোভার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। এডেন জায়দাদকে আজ তার কাছে জগতের নিষ্ঠুরতম শাসক মনে হচ্ছে। এখন সে বুঝতে পারছে কেন লোকে তাকে কিং অফ ডেড বলে ডাকে। এডেন শান্তভাবে তার গার্ডদের ইশারায় সবাইকে রুম থেকে বের করে দিল। এরপর নোভার দিকে একটি স্ট্যাম্প পেপার এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সাইন করো এখানে। নোভা কাঁপা কাঁপা গলার স্বরে বলল, কিসের কাগজ এটা?
চুক্তিপত্র এডেন স্থির দৃষ্টিতে বলল, এখানে লেখা আছে আমি যতদিন চাইবো ততদিন আমি ব্যতীত তোমার উপর আর কারো কোনো অধিকার থাকবে না, এমনকি তোমার নিজেরও না। আমি যা বলবো তাই মানতে তুমি বাধ্য। আমি যদি বলি নিঃশ্বাস নেবে না, তবে সেই মুহূর্তে তুমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেবে। গট ইট? নোহা বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। এমন পাশবিক চুক্তি কি আদৌ হয়? সে কিছুটা সাহস জুগিয়ে তেজ দেখিয়ে বলল, করব না আমি সাইন, কি আপনি যে আপনার কথা আমার মানতে হবে। এডেন এক পৈশাসিক হাসি দিল। নোভার চোখের মনির দিকে তাকিয়ে রাগের স্বরে বলল, আই এম নট রিপিটিং দিস এগেইন মাই লিটল র্যাবিট, জাস্ট সাইন হেয়ার। নোভা বুঝতে পারল এখানে যুক্তি চলে না। সাইন না করলে হয়তো তার পরিণতি ওই শিক্ষকের চেয়েও ভয়াবহ হবে। সে মনে মনে ভাবল, সাইন করে দিয়ে কোনো মতে এখান থেকে বেরিয়ে যেতে পারলে সে আর কোনোদিন সূর্যের মুখ দেখবে না। নোভা কাপা হাতে সেখানে স্বাক্ষর করে দিল। এইডেন বাঁকা হেসে কাগজটা নিয়ে গার্ডের হাতে দিয়ে বাইরে পাঠিয়ে দিল। নোভা এবার ভয়ে ভয়ে বলল, এইবার এইবার আমি যাই। এইডেন উত্তর দিল না। সে তীব্র তৃষ্ণার্ত চোখে নোভার ঠোঁটের দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। তারপর হঠাৎ নিচু স্বরে বলল, বেগ মি টু কিস ইউ। নোভা হকচকিয়ে গেল। আতঙ্কে মাথা দুদিকে নাড়িয়ে বলল, নো নো, নেভার, কোনোদিন না। এডেন সামান্য হেসে মাথা ঝুঁকিয়ে নিল। সে জানতো নোভা এমনই বলবে। সে বিড়বিড় করল, ওহ রিয়েলি সুইট হার্ট। পরক্ষণে ঘাড়ের পেছন থেকে আরেকটি ছোট ছুরি বের করে সে নোভার গলায় চেপে ধরল। ধারালো ফলার স্পর্শে নোভার গলার ফর্সা চামড়া মুহূর্তেই চিড়ে গেল। নোভা যন্ত্রণায় চোখ বন্ধ করে ফেলল। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। এইডেন আবারও হিস হিস করে বলল, বেগ মি টু কিস ইউ। নোভা নিরুপায় হয়ে কিছুক্ষণ স্তব্ধ থেকে বলল, কিস মি। হুম, এভাবে না, বলো প্লিজ। এডেন সংশোধন করে দিল। নোভা এক ঢোক গেল। তার চোখ বেয়ে এখন জলের ধারা বইছে। সে আর্তনাদ মিশ্রিত কণ্ঠে বলল, প্লিজ কিস মি। এডেন এতেও সন্তুষ্ট হলো না। সে ছুরিটার একটু গলার গভীরে দাবিয়ে দিয়ে বলল, নট লাইক দ্যাট বেবি, কল মি বাই মাই নেম, আইডেন। নোভা তখনও চোখ বুজেছিল। গলার চামড়া দিয়ে গরম রক্ত চুইয়ে পড়ছে। সে ধীরে ধীরে চোখের পাতা খুলে এইডেনের সেই বৈচিত্র্যময় রহস্যময় চোখের দিকে তাকালো। কাপা ঠোঁটে সে বলল, প্লিজ কিস মি এইডেন। এইডেন এক বিজয়ী হাসি হাসল। এরপর সামান্য বাঁকা হেসে বলল, দ্যাটস মাই গুড গার্ল। নোভার গলা থেকে ছুরিটা সরিয়ে নিল সে। তারপর নিজের আঙুল দিয়ে নোভার গলা থেকে চুইয়ে পড়া তাজা রক্তটুকু মুছে নিল। সেই রক্তমাখা আঙুলটি নিজের ঠোঁটের মাঝে পুরে নিয়ে সে নোভার দিকে এক আদিম ও নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল।